আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প ঘনশ্যাম চৌধুরীর লেখা কি দেখেছিল কিশুয়ান। জেলার সদর শহরের ভোল পাল্টে গেছে, রাস্তা চওড়া হয়েছে, ঝকঝকে পিচ ঢালা মসৃণ রাস্তায় শাসা করে গাড়িগুলো দৌড়াচ্ছে। একটু অন্যমনস্ক হলেই মুশকিল। কিশুয়ানের মা শক্ত হাতে তাই মেয়ের হাত ধরে আছেন। মেয়েটা যা ছটফটে, গাড়ি ঘোড়া কিচ্ছু মানে না, রাস্তায় পা পড়লেই ছুট লাগাতে চায়। স্কুলটা সামনে, তাই সার্জিনা বিবি মেয়েকে নিজেই স্কুলে নিয়ে যান, নিজেই নিয়ে আসেন। বেলা পড়ে এসেছে, স্কুল ছুটি হলো এই মাত্র। কিশুয়ানকে নিয়ে বাড়ি ফিরলেন সার্জিনা বিবি। আগে এসব ছিল না, কিন্তু এখন ব্যস্ত রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল বসেছে। সত্যিই আশ্চর্য, শহরটা কি তাড়াতাড়ি যেন বদলে গেল। আগে এই রাস্তা বেশ সরু ছিল, দুপাশে শ্যাওলা ধরা সবুজ মাটি ডাই হয়ে থাকতো। সেসব দিন আজ কোথায় যেন হারিয়ে গেছে। ট্রাফিক সিগন্যাল এখনো লাল। মেয়ের হাত ধরে মা জেব্রা ক্রসিংয়ের মুখে। বাপরে বাপ, গাড়ির আর শেষ নেই, চলছে তো চলছেই। কত যে গাড়ি তৈরি হয় এদেশে। এসব 7-5 ভাবতে ভাবতে সার্জিনা বিবি লাল আলোকে হলুদ হতে দেখলেন। তারপর শক্ত করে মেয়ের হাত ধরে রাস্তা পার হলেন। সার্জিনা বিবি তার বাড়ির ছোট রাস্তায় ঢুকে পড়লেন। একই সঙ্গে ওদের পাশ দিয়ে একটা সাইকেল রিক্সা ছোট রাস্তায় ঢুকলো, তার পিছু পিছু আর একটা। মা মেয়েকে ছাড়িয়ে রিক্সা দুটো এগিয়ে চলছে। সার্জিনা বিবিও চলছে কিশুয়ানের হাত ধরে। সামনেই বাড়ি। এবার দুরন্ত মেয়ে মায়ের হাত ছাড়িয়ে ছুট লাগালো। হঠাৎ ছুটতে ছুটতে ওর ছোটার গতি আরও বাড়িয়ে দিল। ওদিকে সামনের রিক্সা দুটো দাঁড়িয়ে পড়েছে। প্রথম রিক্সা থেকে নামলো দুটো যুবক, 18 কি 20 বছর বয়স, ঝকঝকে চেহারা। পেছনের রিক্সা থেকে নামলো দুটো মেয়ে, দুজনাই বেশ স্মার্ট। জিন্সের প্যান্ট আর লাল টকটকে গেঞ্জি পরেছে দুজনেই। সবারই নজর পড়বে ওদের দিকে। এখন বিকেল, পড়ন্ত বেলা, সন্ধে নামতে অবশ্যই বেশ দেরি। কিশুয়ান ছোট্ট ছোট্ট পা ফেলে পেছনের রিক্সার কাছে চলে এসেছে। একেবারে মেয়ে দুটোর পায়ের কাছে যেতে না যেতেই সে ধাক্কা খেলো। পায়ে আচমকা আলতো ধাক্কা লাগায় দুটো মেয়ে চমকে উঠেছে। তাদের চোখে মুখে ভয়, তবে ছোট কিশুয়ানকে দেখে ওরা ফের সপ্রভিত হয়ে উঠল। একটা মেয়ে আদর করলো কিশুয়ানের গাল টিপে। সামনের রিক্সা থেকে নেমে যে দুই যুবক রাস্তায় দাঁড়িয়েছিল তারা কিন্তু বেশ গম্ভীর। একজন মেয়েটিকে বলল, छोड़ दो, ऐसा मत करना, ये मेरा ডিউটি নেহি। যুবকটির কথা শুনে লাল গেঞ্জি পরা মেয়েটার মুখ নিমেষেই কালো হয়ে গেল। তারপর দ্রুত সে কিশুয়ানের কাছ থেকে সরে এলো। ততক্ষণে সার্জিনা বিবি মেয়ের কাছে চলে এসেছেন। তিনি এবার কিশুয়ানের বাঁ হাতটা শক্ত করে ধরে একটু বকলেন, বললেন, কিস, দুষ্টুমি করো না, হুট করে ছুট লাগালে যে, যদি পড়ে যেতে। কথা বলতে বলতে মা মেয়েকে নিয়ে বাড়ির দিকে এগোলো। সামনের গোটা চারেক দালান পেরোলে উল্টো দিকেই ওদের বাড়ি। অচেনা 4 যুবক যুবতী তখনও রাস্তায় দাঁড়িয়ে। মা মেয়ে এগিয়ে গেল। সেদিকে 2-1 পলক ওরা দেখল ঠিকই, কিন্তু ওদের চোখে মুখে কোনো অভিব্যক্তি দেখাই গেল না। ছোট কিশুয়ান কিন্তু সেই মেয়েটিকে বারবার ঘুরে ঘুরে দেখছিল, যে তার গাল টিপে আদর করেছিল। ছটফটে মেয়ের কৌতূহলের শেষ নেই। সার্জিনা বিবিকে সে জিজ্ঞেস করেই চলেছে, ওমা, মা, ওই আন্টিরা কোত্থেকে এসেছে? ওরা কি ওই বাড়িতে থাকবে?
ওরা এরকম কেন মা? সার্জিনা বিবি বললেন, কি রকম? ওরা আবার কি করলো তোর সাথে? মেয়েটি বলে, কি রকম যেন মা, কথা বলল না একটু। আন্টিটা যেন কি রকম। মা একটু হাসলেন, বললেন, নাও নাও, আর পণ্ডিতি করো না, বাড়িতে ঢোকো। সার্জিনা বিবি মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ঢুকেই পড়লেন। 4 যুবক যুবতী যে বাড়ির সামনে দাঁড়িয়েছিল সেই বাড়ির গেট খুলল। সঙ্গে সঙ্গেই ওরা ঢুকে পড়ল বাড়ির মধ্যে। রিক্সা দুটো আগেই চলে গিয়েছিল। 4 জন ঢুকে পড়তেই বাড়ির কেয়ারটেকার গেটটা বন্ধ করলো। কেয়ারটেকার জিজ্ঞেস করলো, তোমরা থাকবে কজন? একটি ছেলে বলল, 2 জন, তাও ভাঙা ভাঙা গলায়। তখন কেয়ারটেকার বলল, কে কে থাকবে? ছেলেটি মেয়ে দুটোকে দেখিয়ে বলল, এরা। কথাটা শুনে কেয়ারটেকার একগোছা চাবি নিয়ে ডান দিকের সিঁড়ি বেয়ে ওপরে চলল। পিছু পিছু ওরা 4 জন। পুরনো দিনের বাড়ি হলেও ঝকঝকে তকতকে নিচের তলায় 2টো ঘর কিন্তু বন্ধ। পুরনো দিনের বাড়ি হলেও বাড়িটা ঝকঝকে তকতকে, নিচের তলার 2টো ঘর বন্ধ, একটা খোলা। সম্ভবত ওটাতে কেয়ারটেকার থাকে। ওপরে 3টে ঘর, তার মধ্যে কেয়ারটেকার একটা খুলল, সেই আগে ঢুকলো, তার পিছু পিছু 4 জন। ঘরটা ছিমছাম, একটা বড় সড়ো খাট, পেছনে 2টো জানলা, খাটের পাশে একটা টেবিল, পাশাপাশি 3টে চেয়ার। কেয়ারটেকার জানলা 2টো খুলে দিয়ে বলল, অ্যাটাচ বাথরুম ওই যে, আমি পাম্প চালিয়ে ট্যাঙ্কে জল ভরেছি, চাবি টেবিলে রইল, দরকার পড়লে ডাকবেন। কথাটা বলেই সে চলে গেল। জায়গাটা উত্তরের জেলার সদর শহরের শেষ প্রান্ত। বড় রাস্তা থেকে একটা মাঝারি মাপের রাস্তা ঢুকেছে এই পাড়ার ভেতর। রাস্তার দুপাশে বাড়িগুলোর বেশিরভাগই দোতলা, মাঝে মাঝে 2-1টা 3 তলা। 4 তলা বাড়ি চোখে পড়েছে মাত্র 1টা কি 2টো, তবে সবগুলো যথেষ্ট আধুনিক, হালে তৈরি। কোনাকুনি তাকালে দূরে বড় রাস্তাটা এক চিলতে দেখায়। বাস, ট্রাক, তাছাড়াও মাটি কাঁপিয়ে চলছে আরও নানা গাড়ি। ছেলে দুটো এবার জানলা থেকে সরে এলো। একজন ঘরের দরজা বন্ধ করলো, তারপর বলল, तानिया सब ठीक है? अभी ये तुम्हारा मकान, ओके? তানিয়া চটপটে মেয়ে, সঙ্গে সঙ্গে উত্তর দিল, ঠিক আছে, আমরা সব বুঝে নিচ্ছি, তোমরা যেতে পারো। একটি ছেলে বলল, हाँ अभी हम लोग चलते, तुम लोग संभल के रहना। মেয়েটা বলল, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এত বারবার বলতে হবে না, আমাদের বুদ্ধি আছে। তানিয়া ছেলেটাকে যেন গুরুত্বই দিতে চাইল না। ভাবখানা এমন যেন তোমার চেয়ে আমি কিছু কম বুঝি না, তোমরা তো ছেলে মানুষ। এদিকে অনিতা চুপচাপ দাঁড়িয়ে, রাস্তায় কিশোয়ানকে আদর করা আর ছেলেটার ওরকম মুক্তি শোনার পর সে গম্ভীর হয়েই আছে। রাত 10টা। কিশোয়ানের পড়াশোনা শেষ। কিশোয়ান এখনও দাদুর কাছেই পড়ে। দাদু হাজি মেহবুব আলম কলেজে পড়াতেন। বহুদিন হলো অবসর নিয়েছেন। ধর্মপ্রাণ মানুষ, মক্কায় গিয়ে হজ করে এসেছেন, এখন সমাজ সেবা করেন। নিজের উদ্যোগেই একখানা স্কুল খুলেছেন, সেখানে গরিব ছাত্রছাত্রীদের বিনে পয়সায় পড়ান। সদা হাস্যময় এই মানুষটিকে পাড়ার সবাই খুব ভালোবাসে। তিনিও মানুষ ছাড়া থাকতে পারেন না, বলেন সবাই নাকি তার আত্মীয়। পড়ার শেষে দাদু নাতনির মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, কিস, আজকে তোমার ছুটি, যাও ছট করে খেয়ে নাও, আজ কিন্তু একটু দেরি হলো, দেখো হাত মুখ ধুতে কিন্তু ভুলো না। আজ যথেষ্ট গরম পড়েছে, রাতে ফ্যানের হাওয়াতেও প্যাচ পেচে ভাব।
গরম একেবারে সহ্য করতে না পেরে ছোট কিশুয়ান হঠাৎ ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এত গরমে কি শান্তিতে ঘুমোনো যায়? খানিকক্ষণ ঘুমানোর পরেই ছটফট করতে করতে সে উঠে গেল। সে বইতে মরুভূমির কথা পড়েছে, টিভিতে মরুভূমি দেখেছে, তাই বুঝি এই গরমে সে মরুভূমির স্বপ্ন দেখছিল। হঠাৎ তার মনে হলো খুব বেশি গরম তার লাগছে না, কারণ জানলার পর্দাটা লাফিয়ে লাফিয়ে উঠছে, অর্থাৎ বাইরে এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই কিশুয়ানের বুকটা আরামে জড়িয়ে গেল। তারপরে বোধহয় বৃষ্টিও হয়েছে, কেননা বৃষ্টির জলের ছাটও আসছিল। ঘুমিয়ে ঘুমিয়ে সে ভালো বুঝেছে, তাই এত ঠান্ডা লেগেছে। ওর মা বাবা পাশের ঘরটাতে শোয়। কিশুয়ান বিছানা থেকে নামলো, মাঝের ভেজানো দরজা ঠেলে দেখল মা বাবা ঘুমে অচেতন। সে এবার জানলাটা বন্ধ করার জন্য এগোলো। ঠিক তক্ষুনি হাওয়ার দাপটে পর্দাটা একেবারে উড়ে গেল জানলার ওপরে। জানলাটা উন্মুক্ত। জানলার সোজাসুজি 4টে বাড়ির পরে একটা বাড়ির দোতলায় করিডর স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে কিশুয়ান যা দেখল তাতে সে আশ্চর্য। দেখা যাচ্ছিল দোতলার একটা ঘর খোলা, আলো জ্বলছে। মনে হচ্ছে যেন ধোয়ার কুণ্ডলি পাক খাচ্ছে ঘরটার মধ্যে। কিশুয়ান ভাবছে, কি হলো ওখানে? কই এরকম তো কোনোদিনও হয় না। এবার সে দেখল একতলা থেকে একটা লোক দৌড়ে সিঁড়ি দিয়ে দোতলায় চলে এলো। দরজা খোলা ঘরটার সামনে আসা মাত্রই লোকটাকে চিনতে পারল কিশুয়ান। 12 নম্বর বাড়িতে থাকে লোকটা। রাস্তার মোড়ে লোকটার চায়ের দোকান। খোলা দরজা দিয়ে ঘরের আলো লোকটার মুখে পড়েছে, তাই সে লোকটাকে চিনতে পেরেছে। কিশুয়ান এত কিছু দেখে সত্যিই অবাক হলো। এ কি দেখছে সে? বিকেলে যে আন্টিটা রিক্সা থেকে নামলো এই বাড়ির সামনে, তারা দুজন জড়াজড়ি করে সেই ঘরের ভেতর থেকে বেরোচ্ছে। যে আন্টি ওর গাল টিপেছিল তাকে সে চেনে, আরেকজনের মুখটা যেন পুড়ে গেছে। দুজনেরই মুখ, গাল, কানের পাশ দিয়ে রক্ত পড়ছে। মেয়ে দুটো ঘর থেকে বেরোনো মাত্রই একটা লোক ঘরে ঢুকলো। এতক্ষণে ঘরের ভেতরের ধোঁয়াটাও অনেকটা কমে গেছে। এসব দেখে কিশুয়ান জানলা বন্ধ করলো না, ছুটে গেল বাবা মার ঘরে। মাকে ধরে দুহাত ধরে সে ঝাঁকাচ্ছিল, বলল, মা, ও মা, ওঠো, দেখো দেখো মা কি কাণ্ড হচ্ছে। মেয়ের ডাকাডাকি আর ঠেলাঠেলির চোটে সার্জিনা বিবির ঘুম ভেঙে গেল। তিনি হতচকিত হলেন। তারপর খানিকটা ধাতস্থ হয়ে বললেন, কি হয়েছে, কি হয়েছে সোনা, কি হয়েছে? কিশুয়ান বাবাকে ঝাঁকাচ্ছিল। সে আস্তে আস্তে দুজনাকে বলল, জানো মা, জানো বাবা, জানলা দিয়ে কি দেখা যাচ্ছে? চলো চলো, তাড়াতাড়ি চলো। মেয়ের চাপাচাপিতে দুজনেই জানলার কাছে এলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। জিজ্ঞেস করলো, কি হয়েছে কিস, কোথায় কি হয়েছে? মা যখন বলল, কোথায় কিস, কিছু তো দেখতে পাচ্ছি না। কথাটা শুনে সব থেকে অবাক হলো কিশুয়ান। সে মা বাবার মুখের দিকে তাকিয়ে বলল, ওই যে মা, ওই বাড়ির জানলায় দেখলাম। কিছু দেখতে পাচ্ছ না? বাড়িটার দিকে এবার তাকালো কিস। দেখলো কেউ কোথাও নেই। একতলা, দোতলা, কোথাও কোনো মানুষের সাড়া নেই। আশ্চর্য! ছোট মেয়ে মা বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করলো। বলল, সত্যি বলছি মা, ওই বাড়ির দোতলায় সেই বিকেলের আন্টি দুটো দেখলাম। ওদের জামা কাপড় সব পুড়ে গেছে, জানো মা, গাল থেকে রক্ত পড়ছিল। আর একটা লোক দেখলাম। কথা শুনে সার্জিনা বিবি বিরক্ত হলেন। বললেন, কোথাও কিচ্ছু নেই, তুমি ভুল দেখেছ। আমার মনে হয় ওটা তোমার স্বপ্ন ছিল। যাও
ঘুমো। কিশুয়ান অবাক হয়ে বলল, মা, স্বপ্ন আমি দেখছিলাম, কিন্তু সেটা তো মরুভূমির ছিল। সত্যি বলছি মা, দোতলায় ওই আন্টিগুলোকে দেখলাম। এবার বাবা একটু গম্ভীর হয়ে বললেন, শুয়ে পড়ো কিস, উল্টোপাল্টা চিন্তা করো না, অনেক রাত, কালকে স্কুল আছে না। কিশুয়ান আর কি করবে? ওর কথা কেউ তো বিশ্বাস করছে না। ওর চোখ দুটো ফেটে জল এসে গেল। অভিমানে ছোট ছোট পা ফেলে বিছানায় উঠে বসলো। ওর বাবা মাও পাশের ঘরে চলে গেলেন। মিনিট খানেকও পেরোয়নি, হঠাৎ বাইরে দুম দুম করে বিকট শব্দ হলো। কিশুয়ান চমকালো। পাশের ঘরে মা বাবাও চমকালেন, ব্যতিব্যস্ত হলেন। কিশুয়ানের তৎক্ষণাৎ মনে পড়ল, এই রকম শব্দেই তো তার ঘুম ভেঙেছিল। সে একলাপে বিছানা থেকে নেমে জানলার কাছে এলো। বাইরে তাকিয়ে আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে সে চেঁচালো, বলল, মা, মা, তাড়াতাড়ি এসো, বাবা দেখো, আমি কিন্তু তোমাকে মিথ্যা বলিনি। মেয়ের গলা শুনে মা বাবা দুজনেই অবাক হয়ে ছুটে এলেন। তারা অবাক হয়ে দেখলেন 12 নম্বর বাড়ির দোতলার একটা ঘরে কোনো কিছুর বিস্ফোরণ ঘটেছে। ঘরের ভেতর থেকে কালো ধোঁয়া আর আগুনের হলকা বেরোচ্ছে। এইমাত্র যে বাড়িটা নিস্তব্ধ ছিল, দেখা গেল নিমেষেই সে বাড়িতে আলো জ্বলে উঠল। সিঁড়ি দিয়ে দুজন উঠল। আগুনের হলকা বোঝা গেল একজন নারী, একজন পুরুষ। বাবা মা মেয়ে তিনজনে অবাক। দুজনে মিলে নিচে থেকে বালতি বালতি জল নিয়ে তারা ছুটছে দরজা দিয়ে। নিচের আলোটা হঠাৎ নিভে গেল। ওরা যে ব্যাপারটাকে গোপন করতে চায় সেটা বেশ বোঝা যাচ্ছে। কিশুয়ানের বাবা মা এতক্ষণ মেয়ের কথায় বিশ্বাস করল। কিশুয়ানের বাবা দ্রুত সিদ্ধান্ত নিলেন, সঙ্গে সঙ্গে ফোন করলেন সদর থানায়। থানায় ফোন করে বললেন, আমি হিল রোডের পাশে সারদান লেক থেকে বলছি। আমাদের রাস্তার 12 নম্বর বাড়িতে কিছু একটা ঘটেছে। আমার মনে হয় পুলিশের আসা উচিত। ফোনটা রাখতেই কিশ বলল, বাবা দেখো দেখো। সাথে সাথে আলী জুবিন ছুটে গেলেন জানলায়। বাইরে তাকিয়ে দেখলেন 12 নম্বর বাড়ির সামনে একটা কালো রঙের ঢাকা ভ্যান নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ওখানটার স্ট্রিট লাইট জ্বলছে না। আধো অন্ধকারে ভালো করে নজর না করলে গাড়িটাকে এড়িয়ে যাওয়াই স্বাভাবিক। 12 নম্বর বাড়ির মেন গেট হঠাৎ খুলে গেল। দেখা গেল এক অসুস্থ অথবা আহত মহিলাকে ধরাধরি করে রাস্তায় কালো ভ্যানের কাছে আনা হলো। ভ্যানের পেছন দিকের দরজা খুলে দুই যুবক লাফ দিয়ে নামলো। অন্ধকার সয়ে গিয়েছিল। সার্জিনা বিবি আর কিশুয়ান দুই যুবককে চিনতে পারলেন। ওদেরকে মেয়েকে আনতে গিয়ে তারা দেখেছিলেন। ওরা হচ্ছে বিকেলের সেই ছেলে দুটো। ঘটনাটা দেখেই কিশুয়ানের বাবা আলী জুবিন আবার ফোন করলেন থানায়। বললেন, আপনাদের আসার কথা ছিল, এক্ষুনি আসুন। যাদের জন্য আপনাদের ফোন করেছি মনে হয় তারা পালিয়ে যাচ্ছে। কথাটা বলেই টেলিফোন রাখতে রাখতেই কালো ভ্যানের ইঞ্জিনে স্টার্ট পড়ল। আলী জুবিন ছুটে গেলেন জানলায়। সার্জিনা বিবি বললেন, ছেলে দুটো আর মেয়ে দুটো চলে গেল দেখলে? আলী দেখলেন ভ্যানটা ভেতরের রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বড় রাস্তার দিকে কিন্তু গেল না। সার্জিনা বিবি ফের বললেন, একটা মেয়ে তো মনে হচ্ছে জখম। মিনিট 5 মধ্যেই পুলিশের একটা জিপ হিল রোড থেকে সারদান লেনে ঢুকে পড়ল। দাঁড়ালো 14 নম্বর বাড়ির সামনে। জিপ থেকে পুলিশের এক অফিসার নামল। পেছনে 7 জন বন্দুকধারী কনস্টেবল। সম্ভবত আরও 2-1টা বাড়ির লোকজন কিছু আওয়াজ টাওয়াজ পেয়ে ততক্ষণে জানলা খুলেছে। এখন মাঝরাত, কিন্তু পাড়ায় জেগে গেছে অনেকেই।
আচমকা ঘটল ঘটনা। 12 নম্বর বাড়ির গেট খুলে কেয়ারটেকার লোকটা রাস্তায় নেমে এলো। আধো অন্ধকারে সে 1 পা 2 পা করে পিছন দিকে সরে পড়ছিল। তাই দেখে ওপরের জানলা থেকে কিশোয়ান কুচি কুচি গলায় বলল, লোকটা পালিয়ে যাচ্ছে, মা দেখো দেখো, ওই দেখো পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই পুলিশ অফিসারের চোখে পড়ল। তিনি কোমর থেকে রিভলভারটা বার করে ছুটলেন সেদিকে। চিৎকার করে বললেন, একদম পালানোর চেষ্টা করবেন না, না হলে গুলি করব। ভয়ে লোকটা দাঁড়িয়ে গেল। সে থরথর করে কাঁপছে। এবার কনস্টেবলগুলো ছুটে গেল লোকটাকে ধরতে। অফিসার হুকুম দিলেন, 12 নম্বর বাড়িটায় ঢোকো। এই বল, কি চলছিল এখানে, শিগগিরই বল। কেয়ারটেকারকে নিয়ে পুলিশের দল 12 নম্বর বাড়িতে ঢুকলো। পাড়ার অনেক লোকই রাস্তায় ততক্ষণে নেমে এসেছে। 12 নম্বর বাড়ির 1 তলা আর 2 তলায় সব আলো জ্বলে উঠল সঙ্গে সঙ্গে। 2 তলার বিধ্বস্ত অন্ধকার ঘরে ঢুকে ততক্ষণে পুলিশ অফিসার খানিকটা আন্দাজ করতে পেরেছে, পেছনে তার 2 জন কনস্টেবলও ছিল। কিশোয়ান আর সার্জিনা বিবি তাদের 2 তলা জানলা থেকে সব দেখছিল। পুলিশের দল 12 নম্বর বাড়ি তোলপাড় করে তল্লাশি চালাচ্ছে। ততক্ষণে আলী জুবিন রাস্তায় নেমে পড়েছে। অফিসার দোতলার করিডোরে দাঁড়িয়ে সেই কেয়ারটেকারকে হুকুম করলেন, জলদি ঘরের আলো জ্বালা। কেয়ারটেকার ঘরে ঢুকলো, লাইট জ্বালল। দেখা গেল ঘরের ছত্রখান অবস্থা। খাট, চেয়ার, টেবিল সব পুড়ে গেছে। পোড়া কাগজ, বই, ম্যাগাজিন ছড়িয়ে আছে সারা ঘরে। খাটের পেছনে 2টো ব্যাগ পাওয়া গেল অক্ষত অবস্থায়, তাতে ভরা বিস্ফোরক। তবে বেশি মাত্রায় ছিল না, তাই খাটের আড়ালে পড়ার ব্যাগ দুটোর কিছুই হয়নি। কিঙ্কর, ব্যাগ দুটো নিয়ে জিপে যাও, অফিসার বললেন, আর তাড়াতাড়ি ঘরটাকে সিল করে ফরেন্সিক টিমকে খবর দাও। এক কনস্টেবল ব্যাগ তুলে নিয়ে চলে গেল। খাটের ওপরেও অনেকগুলো পোড়া কাগজ, তার মধ্যে একটা 4 ভাঁজ করা কাগজ কোনটুকু সামান্য পুড়েছিল, সেটা তুলে নিয়ে ভাঁজ খুলে দেখলেন অফিসার। খুঁটিয়ে দেখতে লাগলেন কাগজটা। দেখতে দেখতে তার ভুরু কুচকালো। রেলপথের একটা ছোট্ট ম্যাপ। সদর শহরের জংশন স্টেশন থেকে রেল লাইন 2টো ভাগ হয়েছে। যেটা উত্তর পশ্চিমে গেছে, জংশন থেকে 1.5 কিলোমিটার দূরে একটা কালভার্ট আঁকা। তার নিচে ওটা কি বোঝানো? তাতে লেখা রয়েছে 29শে আগস্ট রাত 2:30টে, অপারেশন। বিদ্যুতের শক খেলে গেল অফিসারের মাথায়। চিৎকার করে বললেন, মোহন তামাং আর রণজয় বিশ্বাস আপাতত এখানে থাকো, আমি থানাকে বলে দিচ্ছি নূতন ফোর্স পাঠাতে। 5 জনকে নিয়ে আমি সোনাগুড়ির জঙ্গলে যাচ্ছি, রেল লাইনের 9 নম্বর কালভার্টে। হুঁশিয়ার থেকো, আর এই লোকটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখো। এর থেকে অনেক কিছু জানতে হবে আমাদের। একজন কনস্টেবল দোতলায় রইল, একজন 1 তলায়। কেয়ারটেকারকে হাতে হাতকড়া পরিয়ে ওর ঘরেই বসিয়ে রাখা হলো। জিপে উঠে অফিসার হাঁকলেন, চলো সোনাগুড়ি। গভীর রাতে নিস্তব্ধ জনমানবহীন পথ ধরে পুলিশের গাড়ি চলছে। অফিসারের হাতে সেই ম্যাপটা ধরা, আর মাঝে মাঝেই তিনি ঘড়িতে সময় দেখছেন। 22 মিনিটের মাথায় জিপ সোনাগুড়ির জঙ্গলের মুখে পৌঁছে গেল। ভ্রমণার্থীদের বনাঞ্চলের অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য রেলপথ গেছে জঙ্গলের ভেতর দিয়ে। দুধে পুলিশ অফিসার দীপঙ্কর মিত্রের এই বনাঞ্চলের রাস্তা, রেল লাইন, নদী, কালভার্ট সব নখদর্পণে। তিনি বিশেষ ট্রেনিং নিয়েছেন বছর 2 আগেই। দীপঙ্করবাবু ফের হাতঘড়ি দেখলেন, 2টো বাজতে 4 মিনিট বাকি। ড্রাইভারকে বললেন, রাস্তা ছেড়ে ওই ঝোপের মধ্যে জিপটা রাখো। তার কথা মতোই কাজ হলো।
নিঃশব্দে অন্ধকারে মধ্য দিয়ে চলল 6 জন। দীপঙ্কর মিত্রের হাতে রিভলভার। মিনিট 5 রেল লাইনের পাশ দিয়ে হাঁটল ওরা। নিবিড় অন্ধকার নয়, কেননা আকাশে চাঁদ আছে। অফিসার ঘড়ি দেখল, 2:02। রাত 3টে নাগাদ এই পথে একটা মেল ট্রেন যায়। তিনি চিন্তিত হলেন। পকেট থেকে মোবাইল বার করে ওসিকে ফোন করলেন। স্যার, মিত্র বলছি, আমি সোনাগুড়িতে। আপনি সারদান লেনে কয়েকজনকে পাঠিয়ে দিন। এখানে কিছু একটা সাসপেক্ট করছি, তাই ছুটে এলাম। পরে জানাচ্ছি। জাংশন স্টেশনের মাস্টারকে একটু অ্যালার্ট করে দিন তো। ওসি বললেন, কিছুই করার নেই, ওদিক থেকে মেল ট্রেন ছেড়ে দিয়েছে। আমি আগেই যোগাযোগ করেছিলাম। সোনাগুড়ি দিয়ে ট্রেনটা যাবে 2:30 থেকে 2:40 মধ্যে। কথাটা শুনে খানিকটা চিন্তিত হলেন দীপঙ্কর মিত্র। মোবাইল পকেটে রেখে রিভলভার হাতে চললেন সামনের দিকে। কনস্টেবলদের বললেন, রেল লাইনের ওপরে উঠে এসো, সামনেই কালভার্ট। ঘড়িতে এখন 2:17। আদৌ কি কোনো বিপদ, নাকি সবটাই আমার অনুমান, বুঝতে পারছি না। ঢাল বেয়ে অফিসার কালভার্টের নিচে নেমে এলেন। বাঁ হাতে পকেট থেকে পেন্সিল টর্চ বের করে ফোকাস করলেন কালভার্টের নিচে অর্ধচন্দ্রাকৃতি ফোকরটায়। নজরে পড়ল শুকনো পাতা স্তূপ। তার মধ্যে লম্বা টাইপের অ্যালুমিনিয়ামের কৌটোর মতো কিছু রাখা। পাতাগুলো সঙ্গে সঙ্গে সরানো হলো। বিস্ফোরক বিশেষজ্ঞ দীপঙ্কর বাবু কিছুটা বুঝলেন হয়তো। বললেন, এটা রিমোটে ফাটবে। ঘড়িতে এখন 2:23। দেরি করা যাবে না। তিনি অ্যালুমিনিয়ামের কৌটোটা দ্রুত তুলে নিয়ে কালভার্ট থেকে অনেকটা দূরে ছুটে চলে গেলেন। ঘড়িতে 2:28। একটা ঝোপ জঙ্গলের জায়গায় সেটা ছুঁড়ে দিয়ে তিনি অনেকটা ছুটে চলে এলেন কালভার্টের কাছাকাছি। একজন কনস্টেবল বলল, স্যার, ট্রেনের শব্দ পাচ্ছেন? অফিসার কান খাড়া করল। বুঝলেন ট্রেন আসছে। এখন 2:29। ঘড়ির কাঁটা 1 সেকেন্ড 2 সেকেন্ড করে এগোচ্ছে। মাটি কাঁপিয়ে ট্রেনও ছুটছে। কালভার্টের ঠিক আগেই রেল লাইনে একটা বড়সড় বাঁক, তাই এখনও ট্রেনটাকে দেখা যাচ্ছে না। তবে হেডলাইটের আলোর আভায় রেলপথ আলোকিত হয়ে উঠেছে। 2:29 হয়ে 50 সেকেন্ড। 1 2 3 4। ট্রেনের ইঞ্জিন দেখা গেল। 5 6 7। কালভার্টের ওপর উঠে এসেছে ইঞ্জিন। ঘটাং ঘটাং শব্দে, গুম গুম শব্দে বেরিয়ে যাচ্ছে কালভার্ট পার হয়ে। দীপঙ্কর মিত্র এবং 5 কনস্টেবল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, ঝঞ্ঝাট কাটল। ঠিক তখনই দিকবিদিক কাঁপিয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। পৃথিবী যেন কেঁপে উঠল। তীব্র আলোর ঝলকানি হলো চারিদিকে। ধোঁয়ায় সব জায়গা ভরে গেল। ভূমিকম্পের মতো কম্পনে 6 জনের কেউই আর সোজা দাঁড়িয়ে থাকতে পারল না। কাটা কলা গাছের মতো পড়ে গেল মাটিতে। কানে তালা লেগে গেছে সকলের। অফিসারের হাতে রিভলভার আর টর্চটা ছিটকে পড়েছে নিচে। উঠে দাঁড়িয়ে হাত পা ঝেড়ে তিনি ফের সেগুলো কুড়িয়ে নিলেন। তখনও থরথর করে কাঁপছে সারা শরীর। ট্রেন অনেকটা দূরে চলে গেছে। যে ঝোপে অ্যালুমিনিয়ামের কৌটোটা ছুঁড়ে ফেলেছিলেন দীপঙ্কর বাবু, সেই ঝোপের গাছগুলো দাউ দাউ করে জ্বলছে, আর মাটিটা তখনও কাঁপছে। চলে যাওয়া ট্রেনটার পেছনের লাল আলোটা দেখতে পেলেন দীপঙ্কর বাবু। মনে মনে বললেন, যাক, কয়েকশো মানুষের প্রাণ তো বাঁচানো গেল।
কয়েক মিনিট বাদে খানিকটা ধাতস্থ হয়ে ওসিকে আবার ফোন করলেন। বললেন, স্যার, ট্রেনটা বেঁচেছে, তবে আমরা একটু হলেই শেষ হতাম। ওসি একটু চিন্তিত হয়ে বললেন, আপনাদের কেউ ইনজিওরি হয়নি তো? বিস্ফোরকের শব্দ কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। ডিস্ট্রিক্ট পুলিশ সুপারকে ঘটনাটা জানিয়ে দিন আর এখানে টিম পাঠাতে বলুন। দীপঙ্করবাবু ফোনে ওসিকে জানালেন। পরদিন সকালে ওসি দেবময় দাশগুপ্ত, স্পেশাল অফিসার দীপঙ্কর মিত্র সারদান লেনে আলী জুবিনের বাড়িতে এলেন। সামনের ঘরে মুখোমুখি সোফায় বসে আছেন আলী জুবিন আর তার বাবা হাজি মাহমুদ আলম। ওসি তাদের খুব প্রশংসা করলেন। দীপঙ্করবাবু বললেন, আপনারা মাঝরাতে উঠে ব্যাপারটা দেখে আমাদের জানিয়েছেন, এটা সত্যি নাগরিক দায়িত্ববোধের পরিচয়। একটা বড় ধরনের অন্তর্ঘাত এর জন্য আটকালো। দেখুন, এর জন্য পুরো প্রশংসা প্রাপ্য আমার মেয়ের, কথাটা বললেন আলী জুবিন। বাচ্চা মেয়ের কল্পনা মনে করে আমরা তো প্রথমে ওকে পাত্তাই দিইনি। সে কিন্তু জেদ ধরেছিল, আর ব্যাপারটা যে সত্যি সেটা আমাদের সামনে প্রমাণ করেই ছাড়ল। ঘটনা শুনে পুলিশ অফিসার দুজনই আনন্দে উৎফুল্ল। বললেন, কই, আপনার মেয়েকে ডাকুন, তার সাথে আলাপ হোক। আলী জুবিন চিৎকার করে ডাকলেন, কিস কিস, শুনে যাও। কিশোয়ান ছুটে এসে দাদুর গা ঘেঁষে দাঁড়ালো। দাদু বললেন, কিস, এই জেঠুরা তোমার সঙ্গে কথা বলবে। ওসি দেবময়বাবু কিশোয়ানের কাছে জানতে চাইলেন সব ঘটনা। কিস গতকাল বিকেল থেকে গভীর রাতে ঘটে যাওয়া সমস্ত কিছু তাদের বলল। দীপঙ্কর মিত্র উচ্ছ্বাসিত হয়ে বললেন, সাবাস কিস, কোন ক্লাসে পড়ো? কিস বলল, ক্লাস 3-তে। শুনে তিনি খুব আনন্দিত। বললেন, বাহ, বড় হয়ে তুমি নিশ্চয়ই দেশের জন্য কাজ করবে। ততক্ষণে সার্জিনা বিবি চা আর স্ন্যাক্স নিয়ে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ বাদেই তারা চলে গেল। কিশোয়ান ততক্ষণে দাদুর কাঁধে চেপে দুরন্তপনা আবার শুরু করে দিয়েছে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।